সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে ঠিক 8টা মতো বাজে। ঘুম থেকে উঠেছে কিন্তু 7:30টার আগে। তো ঘুম থেকে উঠেই আধ ঘন্টা যাবৎ তোমাদের দাদাভাই আর আমি মিলে বাইরে বসে বসে এই কথা বলছিলাম। তো তারপর তো ঘরে আসলাম, এদিকে এখন 8টা বেজে গেল। তো এদিকে মুখ টুক ধুয়ে এদিকে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কালকে চিনি এনেছিল, তো চিনি ঘরে শেষ হয়ে গিয়েছিল। তো এখন তো আমের গরমকাল, তো আমের টক প্রায়ই খাওয়া হয় ঘরে। তো আমি বলেছি গুড় এনে দেওয়ার জন্য, গুড় দিয়ে আমের টকটা খেলে তাহলে চিনিটা কিন্তু আর অত লাগবে না। তো এদিকে চিনিটা কৌটোর মধ্যে রাখলাম আর এদিকে ফ্রিজ থেকে 3টা কারকোল নিয়ে নিলাম, কারণ খাবো কারকোলের পুর। ইচ্ছে হচ্ছে কারকোলের পুর খাওয়ার জন্য। এগুলো আনার পরে আমি ভেবেছিলাম কারকোলের পুর খাবো। দেখো কতটা টাটকা, মনে হচ্ছে গাছ থেকে যেন এক্ষুনি পেরে নিয়ে আসলো। তো এদিকে দেখো এবারে কারকোলগুলোকে মাঝখান দিয়ে কেটে এবারে কিন্তু আমি ভাপে বসিয়ে দিয়েছিলাম। এদিকে কারকোল আমার ভাপ দেওয়া হয়ে গেছে, মাঝখানে চা খেয়েছি। আর এবারে বসিয়েছি কিন্তু পেঁপে কেটে, পেঁপে ঘন্ট ঘন্ট করবো আজকে ডাল দিয়ে। তো ডালটা এখন সেদ্ধ বসাবো। আর পেঁপেটাকে তো হালকা ফোড়নে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কয়েকটা চিরা দিলাম, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিত্যদিনের যে মশলাগুলো হয় এই মশলাগুলো দিয়ে কিন্তু পেঁপেটা বসিয়ে দিয়েছি। গরমকালে তো পেঁপে খাওয়া খুব ভালো, গরমকালে না শুধু পেঁপে খাওয়া দেখবে খুব কিন্তু ভালো পেটের জন্য। তা আমি পেঁপে সিদ্ধ খেতে পারি না, ওই পেঁপেটা যদি ডাল ছিটিয়ে একটুখানি ঘন্ট করি তাহলে আমি খেতে পারি। আর এদিকে দেখো কারকুলের ইয়েগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে কারকুলগুলো, এবারে ভেতরের বীজটা কিন্তু আমি খুলে নিচ্ছি। তো ঘরে বাদাম নেই, তো তোমাদের দাদাভাই বলছিল পাড়ার দোকান থেকে বাদামটা এনে দেওয়ার জন্য। আমি বলছি লাগবে না, এখন আবার বাদাম এনে ভেজে আবার করা অনেক ঝামেলার কাজ, বাদাম লাগবে না। তুমি না হয় রাত্রিবেলায় নিয়ে এসো, তখন আমি ভেজে রেজে এটাকে রেখে দেবো। আর এদিকে এখন কারকুলের পুরটা আমি কিন্তু আজকে সর্ষে দিয়েই কিন্তু করব। আজকে না কাজু বাদাম দেবো না এমনিতে বাদাম দেবো, কোনো বাদামই কিন্তু আমি দেবো না। তো এদিকে দেখো আমার পেঁপে ঘন্ট হয়ে গেছে। এবার ভাত বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, কারণ প্রেশার কুকারটা অনেকটা ভরে আছে। প্রেশার কুকারটা না আমার ইচ্ছে হয় না প্রেশার কুকারের মধ্যে রান্না করি। প্রেশার কুকারটা কী হয়েছে বুঝতে পারছি না, এটা কি সিটি রিটারের সমস্যা হচ্ছে নাকি কিনার যে একটা রাবারের মতো লাগানো ওইটারই কি কোনো সমস্যা হয়েছে কিনা। কারণ যখনই আমি ভাত বসাতে চাই, জল কম হোক বেশি হোক, তখনই দেখবে জল পড়ে ছিটে, গ্যাস তো নোংরা হয়, এই প্রেশার কুকারেরও আর অবস্থা থাকে না। তোমাদের দাদাভাই বলছে এটা দোকানে নিয়ে দেখাবে যে কী সমস্যা হয়েছে, এইভাবে কেন জল ছিটে পড়ে। তো এটাকে তো করতে লাগবে। আর এদিকে দেখো বাসনকুসন কতগুলো পড়েছে, কালকেরও বাসি রাত্রিবেলার বাসনকুসন আছে। আর তো এদিকে সকালেরও বাসনকুসন পড়েছে। প্রেশার কুকার, এদিকে কড়াটার মধ্যে পেঁপে ঘন্ট করলাম ঢাকা, তারপর এদিকে তো বল বাটি তো এগুলো আছেই, বাসনের পাহাড় যেন জমে গেছে। তো এদিকে এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আর যে 2-3টা বাসন আমি আলাদা করে রাখবো এটার উপরে, বাসন টাসন ভরলে এটার আর জায়গা হচ্ছে না। তো শেষে আমি হাতটাও ভালো করে ধুতে পারবো না। আর বাসন ধুতে গেলে যদি একটু জায়গা না পাওয়া যায়, ভালো করে বাসনগুলোকে না মাজা যায়, তখন দেখবে আরও রাগ উঠে যায়। তাই জন্য কিন্তু বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আমাকে যে কোনো কাজ তুমি দাঁড়িয়ে বলো, আমি সব কাজ করে নিতে পারবো, কিন্তু বসে বসে কোনো কাজ করতে দিলে আমার কষ্ট হয়ে যায়। যেরকম বসে ঘর মুছতে পারি না, তারপর উঠা বসা করা যে একটা কোনো কিছু করা, ওইটা আমি পারি না। তো বাসন কিন্তু দেখবে বসে বসে মাজলে কিন্তু জোরটা দেওয়া যায়, তাহলে বাসনটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজলে তো আর অত জোর দিয়ে করা যায় না। তো কী আর করবো, আমার ঘরে তো এখন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধুতে লাগবে, বসে বসে আর ধোয়া যাবে না। পারি ওই বাথরুমে নিয়ে গিয়ে যদি করি, তো বাথরুমে আর মাজতে চাই না, কারণ বাথরুমে তো আমি ঠাকুরের বাসনকুসনও মাজি। তাই জন্য বাথরুমটাকে আমি আর করি না, ওই যে ভাত সকরা এগুলোর আর করি না। আর একটা কথা হলো গিয়ে আমার বাথরুমের না জলটা পাস হতে চায় না। যখনই বাসন টাসন ধুতে যাই বা কোনো কিছু ডাস্টবিনগুলোও পরিষ্কার করলাম, তাহলে সাথে সাথে আমাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে হয়। জলটা যেদিকে পাস হবে এদিকে লাইন না দিয়ে আরেক দিকে লাইন করা হয়েছে, তাই জন্য আমার বাথরুমের জলটা মিশে থাকে, তো অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখো এবারে বাসনকুসন ধুয়ে নিলাম, আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট। রান্নাবান্না পুরোপুরি হয়নি, কারকলের পুরটা ভাজি করে নিলাম, ভাতও নামিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ কারকলগুলো এখন শুধু ভাজবো। পুরটা কারকলের মধ্যে ভরে নিয়েছি, এবারে কারকলগুলো হালকা তেলের মধ্যে ভেজে নেব। আজকে আর বেসন দিয়ে ভাজবো না, এমনিতে কিন্তু খালি ভাজবো। তো এদিকে দেখো এবারে গ্যাস ট্যাস একদম মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু ওই যে করলাম কারকলের ভাজতে গেলাম, তেল ছিটে একদম সাইড ফাইড দিয়ে পড়ে আছে। তো তাই জন্য এটাকে একটু ভালো করে আমি মুছে দিচ্ছি। আমার না গ্যাস যদি নোংরা হয়ে থাকে ভালো লাগে না। রান্না বসিয়ে দেখবে আমি কোনো সময় রান্না হচ্ছে দুদিক দিয়ে, আমি এদিকে গ্যাস মুছছি, এই করে যে কত আমি হাতে ছাকা খেয়েছি। কিন্তু আমার এরকম গ্যাস নোংরা হয়ে থাকলে দেখতেই যেন আমার শরীর যেন কীরকম করে উঠে। আমার গ্যাস পরিষ্কার থাকতে লাগবে। এখন রান্না করলে তো গ্যাস নোংরা হবেই, তারপরেও দেখবে মাঝে মাঝে আমি কতবার করে যে আমি গ্যাসটা মুছে নিই। এটা জানি না এই বায়ুটা কার কার আছে, আমার তো এই বায়ুটা কিন্তু আছে। তো এদিকে দেখো এবারে গ্যাসটা মুছে এদিকে কিন্তু এবারে এই যে রান্নাঘরটাও টুক করে পরিষ্কার করে নিচ্ছি, এদিকে টিনগুলো মুছে দিচ্ছি। রান্না করলে তো বললামই কোনো কিছু একটা করার মধ্যে যদি বসাই এই সাইডের চুলাটার মধ্যে,
ওভেনটার মধ্যে, তখনই দেখবে আমার একদিন তেল ছিটে গিয়ে ওইটার মধ্যে পড়ে। তো এদিকে এই সাইডের টিনগুলোও মুছে দিচ্ছি, আর আজকে এদিকে স্টিলের বেসিনটাও পরিষ্কার করে দিতে লাগবে। স্টিলের বেসিনটা পরিষ্কার না করলে হবে না। এদিকে ভাবছি একটু হাতের শাঁকাপোলাগুলোও পরিষ্কার করব, যেহেতু মোটরের জল ইউজ করি, শাঁকাপোলাগুলো একদম পুরো হলদে হলদে হয়ে আছে। তো শাঁকাপোলাগুলো না পরিষ্কার করলে হবেই না, দেখতে বিশ্রী লাগে বলো। আর মা একটা লোক দেখলেও কি বলবে, মনে করবে জানি আমি মানে কত ইয়ে করে থাকি, মানে একদমই পরিষ্কারভাবে থাকি না, কীরকম করে রাখি, শাঁকাপোলাগুলোর কী অবস্থা। আসলে তো মানে ওই যে মোটরের জল ইউজ করি, তাই জন্য কিন্তু এইরকমটা। আর হাতের শাঁকাটা যদি এরকম একটু লালচে লালচে মানে হলদে হলদে ভাব হয়ে থাকে, দেখবে কীরকম লাগে। তো এদিকে দেখো এবার এই যে ফ্রিজের উপরটাও ভালো করে একদম মুছে দিচ্ছি। ফ্রিজের নিচটা প্রায়ই মোছা হয়, কিন্তু উপরটা আমার খুব কমই মোছা হয়, মাঝে মধ্যে মনে হলে গিয়ে তখন মুছি। তো ফ্রিজের উপরটা ভালো করে মুছে নিয়ে তারপর আবারও কিন্তু ওই যে কাভারটা পাতা ছিল, ওই কাভারটা কিন্তু মানে দিয়ে দিলাম। আমার কিন্তু আগে ফ্রিজের ফুল কাভার লাগানো ছিল, তো ওই যে চেন মানে একটা তো চেন লাগানো থাকে, ওই চেনটাকে বারবার টানা এক্সট্রা করে ফ্রিজ খোলা, তো তাই জন্য চেনটা নষ্ট হয়ে গিয়েছিল। তখন যদিও আমার ফ্রিজটা রান্নাঘরে ছিল না, বেডরুমে ছিল, তখন তো আর আমি মাছ মাংস রাখতাম না, সবজিও রাখতাম না, শুধু ফল টল থাকতো তখনকার কথা। তারপর ওইটা নষ্ট হয়ে গিয়েছিল চেনটা। তারপর থেকে তো ফ্রিজের উপরের কাভার নিয়েছিলাম, এটাই দূরে কেটে নিয়েছিল, এখন এটা পেতে রাখি। কি করবো, ইঁদুরের যন্ত্রণায় রাখতে পারি না। এদিকে দেখো ফ্রিজের উপরে যে আমার ট্রেটা রাখা থাকে, ট্রেটা মুছে নিয়েছি। তারপর আমার মুখের স্ক্রাবার, এখানে 2টা বয়ম, একটার মধ্যে মনে হয় ডাল আর একটার মধ্যে যেন কি। তারপর মানি প্ল্যান্ট গাছটাকে ওইখানে রেখে এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। এবারে চলো পুরগুলো ভাজি করে নিই। আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল, আর আমি এদিকে এখন পুরটা করে তারপর কিন্তু খেতে বসবো। আমার তো কারকুলে পুর খেতে খুব ভালো লাগে, কিন্তু গরমের জন্য যেন ভয় লাগে, কারণ গরমে দেখবে পেটে মানে মুখে সইলেও পেটে যেন সইতে চায় না। আর আজকে তো পুরো শস্য দিয়ে করেছি, মানে হলুদ সর্ষে আর একটা যে কালো সর্ষে হয় মানে লাইটা, ওইটা দিয়ে কাঁচা লঙ্কা একটুখানি দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর তো কারকলের যে বীজগুলো হয় ওগুলো দিয়েছি, আর একটুখানি রসুন দিয়েছি। তো আজকে কারকলের পুরটা দেখি কীরকম হয়। আজকে রসুন দিয়ে করেছি, সেদিন আবার রসুন দিইনি। অন্য সময় তো কাজু বাদাম এমনিতে বাদাম দিই, আজকে বাদাম টাদাম ছাড়াই কিন্তু করলাম। আজকে বেসনও দিইনি, এমনিতে খালি করেছি। তো এদিকে দেখো এবারে আমার কারকলের পুরটা বসিয়ে এসে এবারে ফ্রিজের নিচটা মুছে দিচ্ছি, কারণ ওই যে কারকলের পুরটা তখন করছিলাম মানে আগে বসিয়ে দিয়েছি, কারণ আমি তো খাবো। তো এখন যদি বসিয়ে দিই আমার কাজগুলো শেষ হতে হতে কারকলের পুরটাও হয়ে যাবে, তাহলে আমি খেয়ে নিতে পারবো। তাই জন্য কিন্তু আগে কারকলের পুরটা আমি বসিয়ে দিয়েছি। পেঁপের ঘন্টটা ভাগ্যিস তাড়াতাড়ি করে রান্না করা কমপ্লিট করলাম, না হলে তো তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারতো না। খেয়ে তো যেতই, কিন্তু আমার একটু মানে ইয়ে লেগে যেত, একটু মানে কী না কী করে দেবো এরকম। মানে দেখবে পুরুষ মানুষ বাড়ি থেকে সকাল সকাল যদি খেয়ে দিয়ে বেরোয়, তাহলে মাথাটাও যেন আমাদের ঠান্ডা থাকে, যে না একটু ভাত খেয়ে গেলো। আর যেদিন কোনো কারণে না খেয়ে গেলো, সেদিন দেখবে দুপুরবেলায় আস্তে আস্তে বাড়িতে দেরি হয়ে যায়। কোনো দিন এরকমও হয়েছে, ওই টিফিন খেতে মানে হয়েছে, মানে আসতেই পারেনি, এরকম হয়েছে। তো এদিকে দেখো এবারে চালনিগুলোকে একটু ইয়ে করে মুছে দিয়েছি। মুছে দিয়ে এবারে কিন্তু আমি ঘরের যে আমার পাপোশগুলো আছে, এই পাপোশটা তো নতুন আনা হয়েছে, অনেকটা বড়, যদিও ভালো এই পাপোশটা। তো এই পাপোশটার মধ্যে না মানে ধুলোগুলো এটার ভিতরে ইয়ে হয়ে থাকে, তো এটাকে মানে মানে হালকাভাবে যদি দেই তাহলে ধুলোটা আসতে চায় না। তো তাই জন্য এটার মধ্যে দিয়ে না এইভাবে বাড়ি দিলেই দেখবে ধুলোটা কিন্তু পড়ে যায়। তো এটা তো আমার মানে নিজের হাতে বানানো এই পাপোশটা কাপড় দিয়ে, আর এটা তো নতুন আনা হয়েছে, এটারে দেখবে এখানে বাড়ি দিলে না কি সুন্দর ভিতরে যায় আটকে থাকে না কেন, সবগুলো কিন্তু পড়ে যায়। আর এটাকে যদি আমি এখন আস্তে মানে ঘরের মধ্যে যেভাবে করি, সবসময় তার প্রত্যেক দিন তার সম্ভব না এখানে বের করে করে এইরকমভাবে ইয়ে করা। তো তাই জন্য প্রত্যেক দিন করিও না, আমি ঘরের মধ্যে ঝেড়ে দিই, কিন্তু এভাবে করলে অনেকটা পরিষ্কার হয়, ভিতরে যা থাকে সব কিছুই বেরিয়ে যায়। তো এদিকে দেখো আজকে কারকলের পুরটা কিন্তু একদম বেসন ছাড়াই করলাম। এর বাড়িতে এরকমভাবে করা হতো, আমার বাপের বাড়িতে কথা বলছি, বেসন ছাড়া কিন্তু করতো। তো আমার শ্বশুর বাড়িতে এসে দেখি আবার বেসন টেসন মানে বেসনের মধ্যে চুবিয়ে এটা করে। তো আমি তো সবসময় বেসনের মধ্যে দিয়ে করি, তো আজকে ভাবলাম যে না আবার বেসনগুলো ইয়ে করবো, এভাবে খালি করি। তো এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছি, 6টা ইয়ে করেছিলাম, আর তোমাদের দাদাভাই শুধু পেঁপের তরকারি দিয়ে খেয়ে গেলো, কারণ কারকলের পুর তো হয়নি তাই। তো এখন আস্তে আস্তে জালে মানে হালকা জাল দিয়ে মানে আঁচটা দিয়ে রাখলাম, যেন আস্তে ধীরে করে হয়। পুরটা তো ভাজাই আছে, শুধু এখন কারকলটা একটু ভাজবো। আগে পুরটা একটু উপর দিয়ে ভেজে নিয়েছি, এখন কারকলটা ভাজি হলেই বেশ, তাহলে হয়ে যাবে। আর এদিকে আমার মুখ চোখের অবস্থা দেখো, ঘেমে পুরো কি অবস্থা হয়ে আছে, প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে। তো কারকলের পুরের অপেক্ষায় আছে। আমি তো আবার পেঁপে তো খেতে পারি না, যদিও আজকে ডাল ছিটিয়ে পেঁপেটা করেছি, ওইটা একটুখানি খাবো। আর এমনিতে খালি যদি পেঁপে ঘন্ট করি, ওইটা আর খেতে পারি না। তো এখন ঘরটা ঝাড় দেবো, এদিকে কারকলের পুরটা আর একটুখানি হলে বেশ নামিয়ে নেবো, খাওয়া দাওয়া করে তারপর ওই ঘরে যাবো। আজকে পুরো একদম ঘেমে যে কী অবস্থা হয়ে আছে। এখন মনে হয় 10টা সাড়ে 10টার মতো মনে হয় বাজে। ঘড়ির সাথে আজকে আমার আর যোগাযোগ নেই, সংসারের কাজে এতটাই ব্যস্ত।
এদিকে 2টা বোতল খালি পড়ে আছে, বোতলগুলোও ভর্তি করতে লাগবে। তো চলো হ্যাঁ, এখন আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আজকে যত তাড়াতাড়ি পুজোটা দিয়ে ঘরে এসে শুয়ে থাকতে পারবো তাহলেই ভালো। পুজোর জায়গা যদিও মোছা, আর ফুলগুলো তোমাদের দাদাভাইকে বললাম তুলে দেওয়ার জন্য, কারণ আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই। আজকে হয়ে যাবে 3 দিনের মতো বাড়িতে যে নেই, তো না হলে তো শাশুড়ি মা সকাল সকাল ফুল তুলে নেই গাছ থেকে, তো ফুলটা আর আমার পারতে হয় না। তো আমার যেহেতু স্নান করতে করতে অনেকটা লেট হয়ে যায়, বাসন কুসন কালকে সন্ধ্যাবেলায় পুজো দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই শুধু স্নান করে ফুলটা আমাকে তুলে দিয়ে গেলো, না হলে গরমের মধ্যে পুজো দিতে আসলেই কী অবস্থা। আর এদিকে যদি আবার ফুল তুলতে চাই তাহলে তো আরও যা ইচ্ছা তার অবস্থা হয়ে যাবে। আর জায়গাটাও মুছে দিয়ে গেলো। আর এখন আমি স্নান করে এসে পুজোটা দেবো। গরমের মধ্যে এটাই একটা লাগে, যত তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করা যায়। তারপরেও তো সবসময় তো আর হয় না বলো সকাল সকাল কাজকর্ম কমপ্লিট করা। তো চলো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিই, বেশি কথা। চলো এবারে আমিও ভাতটা খাই। তো ওইদিকে দেখো নিয়ে নিলাম কারকলের পুর। ফার্স্টে তো কারকলের পুর একটা নিয়েছি, পরে কিন্তু আমি খেয়ে উঠে আরেকটা কারকলের পুর নিয়েছি। এতটা টেস্ট হয়েছিল কারকলের পুরগুলো, দেখতে যেরকম দুর্দান্ত হয়েছে খেতেও সেরকম হয়েছে। যেহেতু আমি পরে বয়সটা দিচ্ছি তাই তোমাদেরকে বলছি। তারপর চলে আসলাম এই ঘরে এসে ফেসবুকে একটা ভিডিও আপলোড করলাম। তারপর এদিকে দেখো এবারে ওই যে মানি প্ল্যান্ট গাছটা তো আর এখন এটা বাইরে দিচ্ছি না, কদিন যাবৎ ঘরে এনে রাখলাম। তো ঘরে রাখলে তো পাতাগুলো একদম ছোটো ছোটো হয়ে থাকে, তো তাই জন্য জানলাটার মধ্যে দিলাম। দিয়ে এবার একটুখানি জল স্প্রে করে দেবো। আর জানলার মধ্যেও না মনে থাকে না দেওয়ার, না হলে কিন্তু এটা দিয়ে রাখতে পারি। যেহেতু এটা জগের মধ্যে লাগানো, জগের তো একটা হ্যান্ডেল থাকেই পেছন দিয়ে, লাগাতে গেলেও আমার সুবিধা। আর আমার তো জানোই খুব শখের গাছ হলো গিয়ে মানি প্ল্যান্ট। তো চলো এবারে জলগুলো একটু স্প্রে করে দিয়ে দিই, কারণ এই গরমে আমরাই টিকতে পারছি না। গাছের মধ্যে যদি একটু জল টল না দিই তাহলে কি হবে। তো পাতাগুলোর মধ্যে জল স্প্রে করে দিয়ে গাছের গোড়ায়ও কিন্তু আমি একটুখানি জল ঢেলে দিলাম। তারপর এদিকে দেখো এবারে শাখাপলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। বললাম না একদম মোটরের জলে হাতের যে কি অবস্থা আমার শাখার, তো তাই জন্য শাখাপলা পরিষ্কার করে নিচ্ছি। দেখবে আধুনিক যুগে অনেক রকমের টিপসে কিন্তু আছে শাখাপলা পরিষ্কার করার, কিন্তু আগেরকার যুগে মা কাকিমারা যেভাবে শাখাপলা পরিষ্কার করতো আমি কিন্তু সেভাবে এখনও করি। বিশেষ করে এই টিপসটা আমার মার কাছ থেকে শেখা। মাকেও দেখতাম এরকম স্রাপ আর কেরোসিন একসাথে নিয়ে একটা ব্রাশ দিয়ে শাখা পরিষ্কার করতো। বললে বিশ্বাস করবে না, জানি না তোমরা এই টিপসটা কে কে ফলো করো। আমি তো সবসময় এভাবে করি। বিয়ের আগে মাকে দেখতাম এভাবে করতো, তারপর বিয়ের পর তো আমি এভাবেই করি। কী হয়েছে বলো তো, একদম নতুন দোকান থেকে কিনে আনলে যেরকম হয় শাখাপলাটা পুরোপুরি এরকম হয়ে যায়। তোমার যে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে মাজতে হবে তাও কিন্তু না, পুরোপুরি শাখা কিন্তু একদম চকচকে চকচকে করে। তোমরা কেউ চাইলে এই টিপসটা ফলো করতে পারো, যদি তোমাদের বিশ্বাস হয় ফলো করে দেখতে পারো, তাহলেই বুঝবে যে কতটা শাখাপলা পরিষ্কার হয়। তবে আমি মনে করি ওই যে গোল্ড দিয়ে যে বাঁধানো থাকে শাখা বাঁধানোগুলো, ওগুলোর মধ্যে কেরোসিনটা না লাগানোই ভালো। আমি জানি না কেরোসিন লাগালে ওইটা কোনো কিছু হবে কি না। এমনিতে যে নর্মাল শাখাপলা এগুলো কিন্তু তোমরা চাইলে এই টিপসটা ফলো করে পরিষ্কার করতে পারো। তোমাদের খাটুনিও কম হবে, তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। একদম নতুন দোকান থেকে আনলে যেরকম হয় সেরকম কিন্তু হয়ে যাবে। তো এদিকে দেখো বেশিক্ষণ সময় লাগেনি, 2টা শাখায় পরিষ্কার করে নিয়েছি। আর এটার টিপসটা আমি আজকে ফেসবুকেও শেয়ার করেছি, তাই একটা হাতের শাখা কিন্তু আমার আগেই পরিষ্কার করা হয়ে গেছে। আগে করেছিলাম, মেজেছিলাম, তারপর ওই হাতটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এবারে বেসিনটাও পরিষ্কার করে নেব। সকালেই তো বললাম তোমাদেরকে যে স্টিলের বেসিনটা পরিষ্কার করব। এবার একটুখানি দিয়ে দিলাম ভিম লিকুইড। তোমাদের দাদাভাইকে বলেছিলাম এই যে ভিম লিকুইড প্যাকেটটা দেখলে 20 টাকা করে, এই প্যাকেটগুলো যেন একসাথে 5-6টা নিয়ে আসে, কারণ এখন নাকি এই প্যাকেটগুলো পাওয়া যায় না। এখন 25 টাকার যে প্যাকেটগুলো হয় একদম জলের মতো পাতলা, ওগুলো বেশি বেশি করেও দিতে হয়, আর দিনও তোমার যায় না। আর এটা একটু ঘন হলেও এটা কিন্তু ভালো। তো বললাম এগুলো নিয়ে আসার জন্য। তো তোমাদের দাদাভাই সেদিন নাকি একটাই পেয়েছে, তাই একটা এনেছে। বলছিল আরও আছে কিনা, বলছে যদি পায় তাহলে একসাথে 5টা নিয়ে আসবে, তাহলে আমাদের অনেক দিন হয়ে যাবে। তো এদিকে দেখো এবারে বেসিনটা করে নিচ্ছে। আর বলো তো এখানে ভিম লিকুইড দেওয়া সত্ত্বেও কেন ফেনা ফেনা উঠছে না? ওই যে আমি কেরোসিন দিয়ে করেছি তাই জন্য কিন্তু বেশি একটা ফেনা ফেনা উঠছে না। তো এটা দিয়ে ভালো করে একটু ঘষে দিলাম। আর এদিকে দেখো আমার স্টিলের বেসিন পরিষ্কারও করা হয়ে গেছে। আর একটুখানি ঘষলে আর একটু পরিষ্কার হতো, তবে হবে। এটা তো 2-3 দিন বাদে বাদে আমার পরিষ্কার করতে হয়, তাই জন্য এখন যতটুকু হয়েছে বেশ হয়ে যাবে। এদিকে আমি যাবো এখন স্নান করতে। শাখাপলার পরিষ্কার করা হয়ে গেছে, বড় কাজ একটা বলতে পারো আমার হয়েছে। এটা করব ভাবছি, ঘরের সমস্ত কাজকর্ম করি, কিন্তু নিজে যে শাখাপলাগুলো পরিষ্কার করব সেটার দিকে যেন ওই করব বলে আর করা হয় না।
তো এদিকে দেখো পুরো বেসিনও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে যাব এখন আমি স্নানে। আর এদিকে দেখো আমি কিন্তু স্নান করেও চলে আসলাম। আর তো বললাম তোমাদের দাদাভাই ফুলগুলো তুলে দিয়ে গিয়েছিল। তো এবারে চলো এখন আমি পুজোটা দিয়ে ফুলগুলো এখানে রাখলাম। আর বাসনটা তো আমি কালকে ধুয়ে রেখে দিয়েছি। এবারে আগে আমি কিন্তু পুজো দিতে এসে ঠাকুরের জায়গাটাকে ওই যেখানে থালার মানে প্রসাদ টসাদ দিই এই জায়গাটা মুছে দিয়ে তারপর আমি থালা গ্লাস সাজিয়ে তারপর কিন্তু আস্তে করে আমি জল নিয়ে চন্দনটা ঘষবো আগে, তারপর ঠাকুরকে স্নান করাবো। ফার্স্টে শিব ঠাকুরকে স্নান করাই, তারপর সব ঠাকুরকে আমি তো রুমাল দিয়ে ভিজিয়ে তারপর মুছে দিই। আর শিব ঠাকুরের উপরে তো আমি জলটা ঢেলে দিই, মুছি না, জল দিয়ে আমি শিব ঠাকুরের মাথায় তারপর কিন্তু স্নানটা করাই। তারপর গিয়ে কিন্তু আমি ফুল দিয়ে সাজানো বলো, তুলসী পাতা দেওয়া বলো, সব কিছু করি। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আজকে পুজো দেওয়ার তোমাদের সাথে সবটা শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিনই তো আমার ব্লগে পুজো দেওয়ার এটা দেখো, তাই জন্য অতটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না। এবারে পুরো ঘরে আমি কিন্তু একটু এই মোমবাতিটা দেখিয়ে নিচ্ছি, ধূপকাঠিটা দেখিয়ে নিচ্ছি। তো এই ঘরে দেখানোর পর তারপর কিন্তু আমি রান্নাঘরেও দেখাবো। আমি না মাঝে মধ্যে কিন্তু আবার প্রদীপ দিয়েও দেখাই। তো আমি যে প্রদীপদানিটা এনেছিলাম অনলাইন থেকে, এটার মধ্যে ফার্স্টে তো মানে এনে তো আর আমি ইউজ করিনি, কতদিন বাদে ইউজ করেছি। তেল দিলে না তেলটা চুয়ে চুয়ে একটু একটু করে পড়ে। তো তোমাদের দাদাকে বললাম একটা কিছু লাগিয়ে দেওয়ার জন্য যাতে তেলটা না পড়ে। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া তো কমপ্লিট। এবারে পুজোর বাসনগুলো মেজে ঘষে রাখবো। আর বাইরের অবস্থা দেখো, আগে যেহেতু এই সাইডের টিনগুলো একটু ছোটো ছিল, বাতাসটাও ঢুকতো আমাদের জানলা দিয়ে, পেছনের রুমে অনেক সময় শুয়ে থাকলে যে কী ভালো লাগতো। আর এদিকে অনেকটা মানে দেখাও যেত। আর এখন তো একদম টিনগুলো উঁচু উঁচু দিয়েছে যাতে কোনো কিছুই দেখা যায় না এখন, বাতাস লাগবে থাকবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে আসলো এখন দুপুরে খাওয়া দাওয়া করতে। এখন ঘড়িতে ঠিক 3:30 মতো বাজে। আর আমার পুজোর এখানের মোম আর বেশি ছিল না, তো আমি তাই জন্য মোমবাতির কথা কিন্তু বলে দিয়েছিলাম। ওই যে প্রদীপ দিয়ে তো এখন মানে দেখানো হচ্ছে না, তেলটা যেহেতু চুইয়ে পড়ছে, তো মোম দিয়ে আমি কিন্তু সবসময় দেখাই। তো এই যে দেখো মোমের প্যাকেট নিয়ে আসলো, একসাথে এরকম প্যাকেট নিয়ে আসে। আমার বেশ কতদিন কিন্তু চলে যায়, কোনো দিন 2-3টা মোমো লাগে, কোনো দিন আবার একটা দিয়েও হয়ে যায়। তো ওই যে এরকম মোমের প্যাকেট আনলে না আমার অনেক দিন হয়ে যায়। আর ধূপকাঠিটা তো আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসি, একসাথে অনেকগুলো ধূপকাঠিই থাকে, তো এগুলো আমার অনেক দিন হয়ে যায়। আর ধূপকাঠির অর্ডারও দিতে লাগবে, আর একটা প্যাকেট আছে, তো তার আগে অর্ডার দিয়ে দিতে লাগবে এখান থেকে। তোমাদের দাদাভাইকে আমি দোকানে দিয়ে দিই, কারণ অনেকগুলো ধূপকাঠি থাকে তো তাই। তো যাই হোক বন্ধুরা, চলো এবারে আজকের ব্লগটা এখানেই শেষ করি। নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।